দীপ্ত সন্ধ্যার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। রাজধানীতে গ্যাসের তীব্র সংকট, দীর্ঘ লাইনে অপেক্ষার পরও যানবাহনে মিলছে না জ্বালানি। ইকরাম হত্যার অভিযোগ ট্রাইব্যুনালে, শেখ হাসিনা সহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, প্রবল বাতাসে আগুন ধেয়ে যাচ্ছে বড় শহরগুলোর দিকে। যানবাহনে ব্যবহার করা গ্যাসের সংকট রাজধানীতে। সিএনজি স্টেশনে দীর্ঘ সময় অপেক্ষা করেও মিলছে না জ্বালানি। এলএনজি টার্মিনালের ত্রুটির কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আগামী সপ্তাহ নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। ওইখান থেকে সিরিয়াল ঘুরতে ঘুরতে এখানে আসলাম গেটের কাছাকাছি, এখন ওনারা বলতেছে গ্যাস নাই। 4 ঘন্টা কাছাকাছি সিরিয়াল দিছি, লাইন বন্ধ রয়েছে, লাইনে গ্যাস নাই, বসে রয়েছি। পাম্পে গ্যাস নেই, এখন কী করবো? সিরিয়ালে দাঁড়াই দিয়েছি, কারণ আমাদের যে কষ্ট এটা তো আর মালিকেরাও বোঝে না। তেজগাঁওয়ের এই সিএনজি স্টেশনে 2 সপ্তাহ ধরে পর্যাপ্ত গ্যাস পাচ্ছে না গ্রাহকরা। অপেক্ষা করতে হয় দীর্ঘ সময়, অনেক সময় অপেক্ষার পরও মিলছে না জ্বালানি। এই অবস্থায় কলাবাগান, মোহাম্মদপুর, কাফরুল, কাজীপাড়া ও বাড্ডা সহ রাজধানীর বেশিরভাগ এলাকায়। অবশ্য গ্যাসের সংকট থাকলেও দাম বাড়েনি। ওরা তো বলতেছে লাইনে কোনো গ্যাস নাই। তা গ্যাস যদি না থাকে তাহলে আবার গ্যাস দেয়, আবার কতক্ষণ পরে বন্ধ করে, আবার কতক্ষণ পরে দিতেছে, তাও তো আমরা বুঝতেছি না। এটা সিন্ডিকেট, এটা তো আর কিছু না, ওই তেলের মতন হয়েছে আর কি। এখন আর তেলের সিরিয়াল নাই, এখন আবার গ্যাস। এই গ্যাসের দাম বাড়ানোর জন্য এই পায়তারা করতেছে। পেট্রোবাংলা সূত্র বলছে, বর্তমানে দিনের বেলায় সারা দেশে গ্যাসের চাহিদা 380 কোটি ঘনফুট, কিন্তু সরবরাহ আছে 215 কোটি ঘনফুট। কক্সবাজারের মহেশখালীতে এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। সিএনজি স্টেশন কর্তৃপক্ষ বলছে, সরবরাহ স্বাভাবিক হতে আরও সপ্তাহখানেক সময় লাগতে পারে। 1 সপ্তাহ পর যদি ঠিক হয়, এর আগে ঠিক হবে না। এটা তো মজুত করার কিছু নাই, যে মজুদের জন্য যে গ্যাসটা দাম বাড়লে মনে করেন আমাদের গ্যাসটাই মজুত করলাম, তাহলে আমার লাভ হবে। এখানে মজুত, এটা দাম বাড়ার সাথে এটা কোনো সম্পর্ক না। এটা মানে জাতীয় গ্রিডের একটা প্রবলেম হচ্ছে। রাজধানী ও আশপাশের জেলায় গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠান তিতাস জানিয়েছে, সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত গ্যাসের চাপ কম থাকবে। গ্যাস সংকটের এই চাপ কেবল সিএনজি স্টেশনেই সীমাবদ্ধ নেই, এর প্রভাব পড়ছে সার্বিক পরিবহন খাত ও সাধারণ মানুষের নিত্যদিনের জীবনযাত্রায়। দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে এই ভোগান্তি আরও চরম রূপ নেবে বলে আশঙ্কা চালক ও মালিকদের। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। কক্সবাজারের টেকনাফের সাবেক কমিশনার ইকরামুল হককে ক্রসফায়ারে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলার 11 আসামির মধ্যে গ্রেপ্তার 3 জন ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পলাতক 8 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের শিক্ষার্থী আসহাবুল ইয়ামিন হত্যার অপরাধে 19 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। 2018 সালের 26 মে রাত কক্সবাজারের টেকনাফে বন্দুকযুদ্ধে নিহত হন সাবেক কমিশনার ইকরামুল হক। তিনি টেকনাফ পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন। ঘটনার পর ঠান্ডা মাথায় ইকরামুলকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তার স্ত্রী আয়েশা বেগম। ইকরামুল হককে হত্যার ঘটনায় সম্প্রতি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দাখিল করেন তার স্ত্রী। তদন্ত শেষে রবিবার ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেয় প্রসিকিউশন, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ 11 জনকে আসামি করা হয়েছে। এই মামলায় গ্রেপ্তার রয়েছেন টেকনাফের সাবেক এমপি আব্দুর রহমান বদি, র্যাবের সাবেক 2 কর্মকর্তা আনোয়ার লতিফ ও মাহবুব আলম। তবে শেখ হাসিনা সহ বাকিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এই হত্যাকাণ্ডের মধ্যে তাদের সম্পৃক্ততা, তাদের সংশ্লিষ্টতা পাওয়ায় তদন্তকারী কর্মকর্তা আমাদের কাছে রিপোর্ট সাবমিট করে, সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে আমরা আজকে তাদের বিরুদ্ধে ফর্মাল চার্জ দিয়েছি এবং সেই ফর্মাল চার্জের পরিপ্রেক্ষিতে আমাদের মাননীয় ট্রাইব্যুনাল 2 আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন। সেখানে বেশ কয়েকজন আসামি গ্রেফতার ইতিমধ্যে আছে, তাদেরকে শোন অ্যারেস্ট করা হয়েছে এবং যারা পলাতক আছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দেওয়া হয়েছে।
সেই মামলাটিও আগামী 25 আর 26 তারিখে আপনার পরবর্তী কার্যক্রমের জন্য দিন ধার্য করা হয়েছে। জারি করে আদালত। এই 19 জনের বিরুদ্ধে আমরা আমাদের ইনভেস্টিগেশন এজেন্সি তাদের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ পাওয়ার পর আমার কাছে রিপোর্ট দাখিল করে এবং সেই অনুযায়ী আমি তাদের বিরুদ্ধে আমি নিজে বাদী হয়ে আজকে ফর্মাল চার্জ দাখিল করলাম এবং অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে তারা এই ভিডিও ফুটেজটি দেখেছেন এবং এই আসামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়েছেন এবং আমাদের প্রেয়ার অনুযায়ী যারা ইতিমধ্যে গ্রেফতার আছে তাদেরকে এই মামলায় সনেরেস্ট করেছেন, যারা পলাতক আছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দিয়েছেন। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানের এক মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন সাংবাদিক আশরাফ কায়সার। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। বেলা 11:30টার দিকে তিনি স্মৃতিসৌধে পৌঁছান। মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর হাফিজউদ্দিন আহমদ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। পরে তিনি পরিদর্শন বইয়ে সই করেন। মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ানোর পর সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। পরে তিনি রাজধানীতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। বঙ্গভবন ছেড়ে গুলশানে নিজের বাসায় উঠেছেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর মধ্য দিয়ে 3 বছরে 3 সরকার প্রধানকে শপথ পড়ানো রাষ্ট্রপতি অধ্যায়ের সমাপ্তি হলো। রাজনৈতিক পট পরিবর্তনে সাবেক এই রাষ্ট্রপতি বরাবরই ছিলেন আলোচনা ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্ব পালন শেষে রবিবার দুপুর 2:15টার দিকে বঙ্গভবন থেকে বিদায় নিলেন দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তাকে বিদায় জানান সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। আওয়ামী লীগের মনোনয়নে 2023 সালের 24 এপ্রিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন 75 বছর বয়সী শাহাবুদ্দিন। এর আগে তিনি ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার, পালন করেছেন জেলা জজের দায়িত্ব। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার 16 মাসের মাথায় গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলেও রাষ্ট্রপ্রধান থেকে যান মোহাম্মদ শাহাবুদ্দিন। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে শপথ পড়িয়েছেন তিনি। চলতি বছরের 17 ফেব্রুয়ারি দেশের 11তম প্রধানমন্ত্রী তারেক রহমানকেও শপথ পড়ান। তবে 24-এর পট পরিবর্তনের পর বিভিন্ন সময় সাবেক এই রাষ্ট্রপতিকে অপসারণের দাবিতে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। বঙ্গভবন ছেড়ে রাজধানীর গুলশানে নিজ বাসায় উঠেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। আইন অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি হিসেবে নির্ধারিত পেনশন, প্রয়োজনীয় নিরাপত্তা, চিকিৎসা সহ অন্যান্য সুযোগ সুবিধা পাবেন তিনি। প্রায় 3 বছর দায়িত্ব পালনের পর বঙ্গভবন ছেড়ে গেলেন 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিশ্লেষকরা বলছেন, নির্ধারিত সময়ের আগে তার এই পদত্যাগ দেশের সাংবিধানিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা হয়ে থাকবে। এখন দৃষ্টি নতুন নেতৃত্বের অধীনে পরবর্তী সাংবিধানিক কার্যক্রমের দিকে। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, বঙ্গভবন, ঢাকা। যাচ্ছি পরের প্রসঙ্গে। আগামী 28 জুলাই বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, উদ্ভিদ ও প্রাণী জগতের সুরক্ষা, জীববৈচিত্র্য হ্রাস ও দূষণের মতো পরিবেশগত হুমকি সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিনটি পালন করা হয়। বাংলাদেশের প্রাণ প্রকৃতি নিয়ে দীপ্ত সংবাদ ধারাবাহিক প্রতিবেদন প্রচার করছে। যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার কারণে কিভাবে জমির উর্বরতা নষ্ট হচ্ছে, আজ থাকছে এই নিয়ে প্রতিবেদন। বান্দরবানে অপরিকল্পিত ও অস্থায়ী ডাম্পিং স্টেশনে উন্মুক্তভাবে ময়লা আবর্জনা ফেলার কারণে বৃষ্টির পানির সাথে বর্জ্য ছড়িয়ে পড়ছে স্থানীয় ঝিরি, নদী ও কৃষি জমিতে। এতে প্লাস্টিক, হাসপাতালে ব্যবহৃত সিরিঞ্জ, ইনজেকশনের সুচ, স্যালাইনের ব্যাগ সহ অন্যান্য বর্জ্যের কারণে জমিতে চাষাবাদ করতে পারছেন না কৃষকরা।
বান্দরবানে অপরিকল্পিত ও অস্থায়ী ডাম্পিং স্টেশনে উন্মুক্তভাবে ময়লা আবর্জনা ফেলার কারণে বৃষ্টির পানির সাথে বর্জ্যগুলো ছড়িয়ে পড়ছে স্থানীয় ঝিরি, নদী ও কৃষি জমিতে। এতে নষ্ট হচ্ছে কৃষি জমি, দূষিত হচ্ছে পরিবেশ ও মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে জনজীবন। এদিকে দুর্গন্ধ ও দূষিত হওয়ার কারণে স্থানীয়দের একমাত্র পানির উৎস ঝিরি থেকেও ব্যবহার করা যাচ্ছে না পানি। হাসপাতালে এই যে সুইচ বলে, বিভিন্ন ফার্মাসির যে বিষাক্ত যে ওষুধের দ্রব্য ব্লেড হইতে ছুরি যা হয়তো এখানে ডুবে আছে, নামতে গেলে তো আমাদের এটা আতঙ্কিত হয়ে যায়, কখন যে কি অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমাদের। কিন্তু তাদের এই জিনিসটা খেয়াল রাখা উচিত ছিল যে কি, যাতে করে পার্শ্ববর্তী যে জমি, ধানের জমি, তাদের ক্ষতি না হয়। তারা ওই ধরনের যে একটু ব্যবস্থা নিতেন, হতে ক্ষতি হতো না। আসা যাওয়ার পথে দেখেন রাস্তার উপরে পৌরসভার ময়লাগুলো রাস্তার উপর ফেলে যায়, বলে ময়লাগুলো একদম নদীতে চলে যায়। ওদিকেও মনে করেন ছোটো ছোটো যেগুলো জিরি আছে, জিরির মধ্যে মানুষ গোসল করতেছে, বাচ্চা নিয়ে মনে করেন এদিকগুলো মাদ্রাসায় যাই, স্কুলে যাই, আমরা আসা যাওয়া করতে পারি না। এই দুর্গন্ধটা পুরো বান্দরবান শহরে এটা ছড়িয়ে যাচ্ছে। এছাড়াও প্লাস্টিক সহ হাসপাতালের ব্যবহৃত সিরিঞ্জ, সুচ ও ভাঙা কাচের ভয়ে জমিতে কাজে নামতে পারছেন না কৃষকরা। পৌরসভা ময়লাগুলো সব ওইখানে স্থায়ী আটকানো, ওনারা কোনো কিছু করেন নাই। বৃষ্টি হলে এভাবেই আছে, কিন্তু এবারে যে পরিমাণ আসছে এটা তো আর চাষ করার মতো না। যদিও পৌরসভা থেকে হয়েছে, কিন্তু সমস্যাটা হয়েছে পৌরসভার বাইরে গিয়ে। তো ওখানে কর্মচারী হিসেবে আমি যেতে পারি না, প্রথমত আমি যেতে পারি না। আর আমি গেলেও আমার করার কিছু নেই এই কারণ আমার কাজ হচ্ছে সীমাবদ্ধ। এখানে জনগণ যে প্রাত্যহিক ময়লাগুলো উৎপাদন করে, সেগুলো অপসারণ করাটা হচ্ছে আমার কাজ। বান্দরবানবাসীর দাবি, জেলায় একটি আধুনিক ও পরিবেশ বান্ধব ডাম্পিং স্টেশন নির্মাণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের জমি সংস্কারের মাধ্যমে চাষাবাদের উপযোগী করে দেওয়া সহ তাদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হোক। কেমুয়ং মার্মা, দীপ্ত সংবাদ, বান্দরবান। বিভিন্ন রাজনৈতিক দল সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানালেও সরকার বিষয়টি আমলে নেওয়ার মতো কোনো আইনি ভিত্তি দেখছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জানান, শেখ হাসিনার সঙ্গে সাবেক রাষ্ট্রপতির কথা হয়েছে এমন কোনো তথ্য নেই তার কাছে। অসুস্থতার কারণ দেখিয়ে শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। তাঁর পদত্যাগের পরেই বিরোধী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে তাঁকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি তোলা হয়। চিকিৎসার জন্য বিদেশে গিয়ে তিনি পলাতক শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বলেও অভিযোগ ওঠে। সকালে সচিবালয়ে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। লন্ডন যে কারোর সাথে কথা বলতে হয় না, তো এটা আমার কাছে অলিক মনে হয়। বলেন, সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকারের পুরো সময় সাংবিধানিকভাবেই দায়িত্ব পালন করেছেন। বর্তমান সরকারও পেয়েছে তাঁর সহযোগিতা। শাহাবুদ্দিনের বিরুদ্ধে ওঠা অভিযোগ আমলে নেয়ার মতো নয় বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ইন্টারিম গভর্নমেন্টের পুরোটা এবং বর্তমান রাজনৈতিক সরকারের এই প্রায় 5-6 মাস এই সময় তিনি সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন এবং বিধিবিধান অনুযায়ী করেছেন। আমরা মাননীয় রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছি। এখন সেই সময়টায় সংবিধান অনুসারে তিনি প্রিভিলেজড এবং ইমিউনিটি আছে তার, ফৌজদারি অপরাধ ইত্যাদির বিষয়ে কোনো আদালতে মামলা করা যায় না। কিন্তু আমরা আমলে নেওয়ার মতো কোনো বক্তব্য ওখানে নাই। জানান, সাবেক রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন আইন অনুযায়ী সকল সুযোগ সুবিধাই পাবেন। তার প্রোটেকশনের জন্য SSF, PGR সহ এটা 6 মাসের একটা বিধান আছে, সেটা 6 মাসের তিনি তাদের সুযোগ পাবেন, মানে প্রোটেকশনের সুযোগ পাবেন। এছাড়া পুলিশ এবং আমাদের অন্যান্য সংস্থার পক্ষ থেকে তার নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জনবান্ধব পুলিশ গঠনে পুরস্কার ও তিরস্কারের নীতি অব্যাহত রাখবে সরকার। অন্যায় করবে তাদেরকে তিরস্কৃত করবে, এই ধারা আমাদের অব্যাহত থাকবে। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। বিভিন্ন প্রতিবন্ধকতা চিহ্নিত করে বিদেশি বিনিয়োগ বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফিংয়ে তিনি এই কথা জানান। আমরা গত 17 বছরে ব্যাংকিং সেক্টর যেভাবে ধ্বংস হয়েছে, আমাদের ক্যাপিটাল মার্কেট যেভাবে ধ্বংস করা হয়েছে, সিস্টেমগুলো যেভাবে ধ্বংস করা হয়েছে, ওই ধ্বংস অবস্থা থেকে আবার তুলে এনে একটা ভাইব্রেন্ট ইকোনমিতে রূপান্তর করার জন্য যে সকল পলিসিগুলো নেওয়ার দরকার সেগুলো কিন্তু এখন সরকার নিচ্ছে। আন্তর্জাতিক প্রসঙ্গ।
ফ্রান্স ও স্পেনে দাবানল ভয়াবহ রূপ নিয়েছে। প্রবল বাতাসের কারণে দ্রুত ছড়িয়ে পড়া আগুন ফ্রান্সের বোর্দো ও স্পেনের মাদ্রিদের মতো বড় শহরগুলোর দিকে ধেয়ে যাচ্ছে। আগুন এতটাই ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে যে প্রায় 3 লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং অনেকে নিজেই সরে গেছেন। ভয়াবহ দাবানল ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তীব্র তাপপ্রবাহ, শুষ্ক আবহাওয়া এবং প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী মোতায়েন এবং জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ইসরায়েলি দখলদাররা অধিকৃত পশ্চিম তীরের 2টি মসজিদে আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাতে নাবলুস ও তুলকারেম এলাকায় এই হামলার ঘটনা ঘটেছে বলে দাবি ফিলিস্তিনি কর্তৃপক্ষের। ফিলিস্তিনি কর্মকর্তাদের বরাতে রোববার বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে সব তথ্য উঠে এসেছে। মসজিদগুলোতে আগুন দেয়া ছাড়াও দেয়ালে হিব্রু ভাষায় প্রতিশোধ ও বর্ণবাদী নানা স্লোগান লিখে গেছে ইসরায়েলি দখলদাররা। এছাড়াও নাবলুস ও তুলকারেমের গাড়ি ও কৃষি জমিতে আগুন ধরিয়ে দেওয়ার খবরও পাওয়া গেছে। এর আগে শুক্রবার পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারী ও ফিলিস্তিনিদের মধ্যে সহিংস সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে 4 ফিলিস্তিনি এবং 2 ইসরায়েলি নিহত হন। সাম্প্রতিক মাসগুলোতে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারী ও ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা এবং সহিংসতার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। রাজধানীতে গ্যাসের তীব্র সংকট, দীর্ঘ লাইনে অপেক্ষার পরও যানবাহনে মিলছে না জ্বালানি। ইকরাম হত্যার অভিযোগ ট্রাইব্যুনালে, শেখ হাসিনা সহ 8 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, প্রবল বাতাসে আগুন ধেয়ে যাচ্ছে বড় শহরগুলোর দিকে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।